লাস্ট দুটো লেকচারে আমরা চাইনিজ রিমাইন্ডার থিওরাম পড়েছি। এই লেকচারে আমরা ফার্মাস লিটল থিওরাম এটা পড়ব। উচ্চারণটি কিন্তু ফার্মা হবে, ফার্মার্স নয়। ইনি একজন ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান ছিলেন। তো তারপর আমরা দেখব উইলসনস থিওরাম, সিউডো প্রাইমস, কার্ভিক্যাল নাম্বারস এবং ফাইনালি কিছু প্রবলেম। তো প্রথম আমরা ফার্মা সম্বন্ধে জেনে নিই। তো ফার্মা একজন ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান, আগেই বলেছি। ফুল নাম হচ্ছে পিয়েরি ডি ফার্মা। তার জন্ম ডেট হচ্ছে 31শে অক্টোবর অ্যান্ড 6ই ডিসেম্বর, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। সেটা দুটো পাওয়া যায় তথ্য অনুযায়ী। 1607 আর মৃত্যু হচ্ছে 12ই জানুয়ারি 1665। তো এর কিছু মেন কন্ট্রিবিউশন আমরা দেখে নিই। প্রথম যেটা না বললেই নয়, আমরা বর্তমানে যে ক্যালকুলাস ইউজ করি সেই ক্যালকুলাসের ডেভেলপমেন্টসের জন্য কিন্তু ফার্মার অনেক অবদান রয়েছে। তিনি অনেক প্রিলিমিনারি কাজ যেগুলো ক্যালকুলাসকে ডেভেলপ করতে সাহায্য করেছে সেগুলো কিন্তু করেছেন। এবার তার নাম্বার থিওরিতে অনেক কাজ রয়েছে, তার মধ্যে এই ফার্মাস-লিটল থিওরাম বুঝতে পারছো আমরা এখন পড়ব। অ্যানালিটিক্যাল জিওমেট্রি রয়েছে, প্রবাবিলিটিতে রয়েছে এবং অপটিক্সেও অনেক তার কাজ রয়েছে। এবং সব থেকে চর্চিত বিষয় যেটার জন্য ফার্মা বেশি বিখ্যাত সেটা হচ্ছে 1637 সালে তিনি লিখেছেন, দেখো, যে যদি এইরকম ইকুয়েশন নিই a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n ইকুয়াল টু c টু দি পাওয়ার, এইরকম ইকুয়েশনে এর n এর ভ্যালু যদি গ্রেটার দেন 2 হয় তাহলে এর ইন্টিজার্সে কোনো সলিউশন থাকবে না। তো এটা তিনি লিখেছেন, দেখো, আই হ্যাভ এ ট্রুলি মার্ভেলাস প্রুফ অফ দিস প্রপোজিশন হুইচ দিস মার্জিন ইজ টু ন্যারো টু কন্টেন্ট। অর্থাৎ মার্জিনের ছোটর জন্য তিনি কিন্তু এই প্রুফটা লিখে যেতে পারেননি, কিন্তু এই প্রুফটা তিনি করে ফেলেছেন যে এন এর ভ্যালু গ্রেটার দেন 2 যদি হয় তাহলে এইরকম ইকুয়েশনের ইন্টিজার্সে কোনো সলিউশন থাকবে না, অবশ্য নন জিরো ইন্টিজার্সে। তো এটা প্রায় 350 বছরেরও বেশির পর 1995 সালে, দেখো 1637 সালের প্রবলেম, 1995 সালে অ্যান্ড্রু জন উইলস বলে একজন ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান, তিনি এটা প্রুভ করেছেন কারেক্টলি 1995। অ্যাকচুয়ালি 1993 সালে তিনি এই প্রুভটা করেছিলেন, কিন্তু তাতে কিছু এরর ছিল। ফাইনালি 1995 সালে তিনি অ্যাপ্রোপ্রিয়েট এই প্রুভটা করেছিলেন। এবার হচ্ছে আর মানে তিনি বিখ্যাত ছিলেন, তিনি হচ্ছেন একজন লয়ার হিসাবেও কিন্তু খুব পরিচিত ছিলেন। যাই হোক, আরও এর অনেক কন্ট্রিবিউশন রয়েছে ম্যাথমেটিক্সে, আমরা সে ডিটেলসে যাচ্ছি না। এবার প্রথমে দেখে নিই যে ফার্মাস লিটল থিওরামের স্টেটমেন্টটা কি। স্টেটমেন্টটা দেখো, যদি পি একটা আমরা কোনো একটা প্রাইম নাম্বার ধরছি, এ যদি এমন যে কোনো ইন্টিজার যার জন্য পি আর এর জিসিডি 1 হচ্ছে, অর্থাৎ কো প্রাইম হচ্ছে, বা অনেক সময় পেতে পারো যে এ এমন একটা ইন্টিজার পি, এই যে প্রাইমটা একে ডিভাইডস করবে না, তাহলে এ টু দি পাওয়ার পি মাইনাস 1 কনগ্রুয়েন্ট 1 মড পি। এটা তো এটা দেখো অলরেডি গ্রুপ থিওরিতে কিন্তু প্রুভ করে ফেলেছ। আমরা এখন পিওরলি নাম্বার থিওরির অ্যাপ্রোচে এই প্রুভটা করব। এবার প্রুভটা দেখা যাক। আমরা দুখানা ডিস্টিংক্ট মানে সেট কনসিডার করলাম। কি দেখো, যে 1 থেকে p মাইনাস 1 ন্যাচারাল নাম্বারস, পি এই যে প্রাইম যেটা, আর এই এর জন্য আমরা এর সঙ্গে কি করছি, এ গুণ করে দিচ্ছি, ঠিক আছে, প্রত্যেকটা এলিমেন্টে। তাহলে আলটিমেটলি এই দুখানা সেট পাচ্ছি। এবার এই দুখানা সেট দেখেই বুঝতে পারছো যে এই দুখানা সেটের কার্ডিনালিটি সেম হবে এবং সেই কার্ডিনালিটি p মাইনাস 1 হচ্ছে। এবং এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো কিন্তু মানে যে কোনো দুটো যদি আমরা কনসিডার করি এই সেটের অথবা এই সেটের, সেগুলো হচ্ছে কিন্তু ইজ ইনকনগ্রুয়েন্ট মডুলো পি হবে। কারণ কি, কারণ পি যেহেতু একখানা প্রাইম হচ্ছে, তাহলে পি দিয়ে যদি ভাগ করি তাহলে পি রেসিডিউ ক্লাসে কি থাকবে, 0 থেকে p মাইনাস 1। তাহলে আমরা এখানে কনসিডার করেছি 1 থেকে p মাইনাস 1 এই ইন্টিজার্সগুলো, সুতরাং এগুলো হচ্ছে সব ডিস্টিংক্ট ক্লাস হবে। সুতরাং তাহলে যেহেতু ডিস্টিংক্ট ক্লাস হচ্ছে, এগুলো ইনকনগ্রুয়েন্ট হবে। সিমিলারলি এর ক্ষেত্রেও সেই একই রকম আমরা হচ্ছে বলতে পারি যে এগুলো হচ্ছে কিন্তু ডিস্টিংক্ট হবে। এবার হচ্ছে যদি কনসিডার করি যে এই যে সেকেন্ড সেটটা, আমরা যদি কনসিডার করি যে কোনো দুটো আই আর জের জন্য, আই জে অবশ্যই 1 থেকে p মাইনাস 1 হবে। এবার সেই দুটো মড পিতে কনগ্রুয়েন্ট হচ্ছে ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে বুঝতে পারছো যে এ আর পি এই দুটো হচ্ছে কো প্রাইম, সুতরাং জিসিটি যেই 1
তাহলে এখানে এটাকে আমরা ক্যান্সেল করে দিতে পারি, অর্থাৎ এখান থেকে সহজে আমরা বলতে পারি আই কনগ্রুয়েন্ট টু জে মড পি এটা হয়ে যাবে। ঠিক আছে, যেটা সম্ভব নয় কারণ এখানে তো সব আলাদা। কিন্তু এখান থেকে আমরা দেখো একটু অন্যভাবে যদি এইভাবে ক্যালকুলেশন করি, দেখো এটা মানেই হচ্ছে পি ডিভাইডস আই মাইনাস জে ইন্টু এ। ঠিক আছে, এবার এটা ইমপ্লাই করবে কি, যেহেতু জিসিডি অফ এপি ওয়ান, তাহলে পি ডিভাইডস আই মাইনাস জে হবে। ওকে, আবার আই যে দুটোই এক থেকে পি মাইনাস ওয়ানের মধ্যে আছে, সুতরাং আই মাইনাস জে বিয়োগফলটা সেটাও হচ্ছে পি থেকে ছোট হবে। তার মানে হচ্ছে কি পি ডিভাইডস করছে একে এবং পি থেকে ছোট, তাহলে হচ্ছে কি হবে, এটা একটাই হচ্ছে অপশন, এটা হচ্ছে 0 হয়ে যেতে হবে, তবে গিয়ে সম্ভব। সুতরাং আই ইকুয়াল টু জে এটা হচ্ছে হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে এই সেটের যে কোনো এলিমেন্ট কনসিডার করি, তাহলে সেই এলিমেন্ট এই সেটের কোনো একটা এলিমেন্টের সঙ্গে অ্যাকচুয়ালি ইউনিক কোনো একটা এলিমেন্ট পাবো যার সঙ্গে কিন্তু কনগ্রুয়েন্ট হবে। ঠিক আছে, সুতরাং নিজেরা হচ্ছে মড পিতে কনগ্রুয়েন্ট নয়, কিন্তু এই সেটের যে কোনো এলিমেন্ট যদি কনসিডার করি সেটা ইউনিকভাবে এই সেটের কোনো না কোনো এলিমেন্টের সঙ্গে মড পিতে কনগ্রুয়েন্ট হবে। ওকে, সুতরাং এবার যদি আমরা গুণ করি, তাহলে এইগুলোর গুণ করছি আর এই এলিমেন্টসগুলো গুণ করছি, তাহলে মড পির সাপেক্ষে একই কনগ্রুয়েন্ট হয়ে যাবে। ওকে, সুতরাং আমরা কি পাচ্ছি দেখো, তাহলে এই গুণফল কনগ্রুয়েন্ট টু এই লেফটের সেটের যে এলিমেন্টসগুলো গুণফল মড পি। ওকে, এবার একটু যদি সিম্পলিফাই করি, তাহলে এটা চলে আসছে দেখো পি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কনগ্রুয়েন্ট টু পি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মড পি। এবার দেখো যে পি যেহেতু প্রাইম, 1 থেকে পি মাইনাস ওয়ান পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্ট পির সঙ্গে কো প্রাইম হবে, সুতরাং পি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর পি এই দুটো হচ্ছে নাম্বার পরস্পর মানে কো প্রাইম হয়ে যাবে, অর্থাৎ এতে জিসিডি 1 হয়ে যাবে। সুতরাং এই পি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালকে দুদিক থেকে আমরা ক্যান্সেল করে দিতে পারি। সুতরাং আলটিমেটলি আমরা পেয়ে গেলাম দেখো এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কনগ্রুয়েন্ট ওয়ান মড পি। সো ফাইনালি আমরা তাহলে ফার্মাস লিটল থিওরামটা প্রুভ করতে পারলাম। এবার একখানা করলারি দেখা যাক। করলারিটা দেখো যে পি আমরা প্রাইম ধরছি, এ যে কোনো একটা ইন্টিজার ধরছি। আগের কন্ডিশনে ছিল কি পি আর এ কো প্রাইম, অর্থাৎ পি ডাজ নট ডিভাইডস এ ছিল, কিন্তু এর ক্ষেত্রে আমরা ধরলাম এ যে কোনো যদি ইন্টিজার হয়, তাহলে আমরা কি পাবো দেখো এ টু দি পাওয়ার পি কনগ্রুয়েন্ট এ মড পি। ওকে, প্রুফে আসি। এবার প্রুফ দেখো, যদি পির সঙ্গে কো প্রাইম না হয় তাহলে কি হবে, পি এ কে ডিভাইডস করবে, তাহলে পি যেহেতু এ কে ডিভাইডস করছে তাহলে এ টু দি পাওয়ার পি কেও ডিভাইডস করবে। তার মানে হচ্ছে কি, তাহলে পি এর সঙ্গে যদি আমরা কনগ্রুয়েন্ট করি তাহলে এটা হচ্ছে 0 হয়ে যাবে, পি মানে এ কনগ্রুয়েন্ট 0 মড পি, এটা আমরা পেয়ে যাব। সিমিলারলি এ টু দি পাওয়ার পি কনগ্রুয়েন্ট 0 মড পি পেয়ে যাচ্ছি। তার মানে আলটিমেটলি কি এ টু দি পাওয়ার পি কনগ্রুয়েন্ট এ মড পি আমরা পেয়ে গেলাম এখান থেকে। ওকে, এবার যদি কো প্রাইম পি হয়, তাহলে ফার্মাস লিটল থিওরাম আমরা ডাইরেক্ট ইউজ করে ফেলবো। তাহলে ইউজ করলে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কনগ্রুয়েন্ট ওয়ান মড পি। এবার দুদিক থেকে এ আমরা গুণ করে দিলাম, তাহলে গুণ করে দিলে ফাইনালি পেয়ে গেলাম এ টু দি পাওয়ার পি কনগ্রুয়েন্ট এ মড পি। সুতরাং তাহলে এ যে কোনো ইন্টিজার যদি হয়, তাহলে আমরা পাচ্ছি কি পি যদি পি যে কোনো প্রাইম এবং এ যে কোনো ইন্টিজার হয়, তাহলে এ টু দি পাওয়ার পি কনগ্রুয়েন্ট এ মড পি আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে। ওকে, এবার হচ্ছে দেখো, এবার ফার্মাস যে লিটল থিওরাম আমরা পেলাম, এর কি কনভার্সটা ট্রু হবে? অর্থাৎ আমরা এ টু দি পাওয়ার পি কনগ্রুয়েন্ট এ মড পি, তাহলে পিটা হচ্ছে প্রাইম হলে এটা পাচ্ছি। এখন কোশ্চেন হচ্ছে পি যদি প্রাইম না হয় তাহলে কি এইরকম রিলেশন আমরা পাবো না? অর্থাৎ এখানে যদি আমরা কোনো কম্পোজিট নাম্বার বসাই এ টু দি পাওয়ার এন কনগ্রুয়েন্ট এ মড এন, এটা কম্পোজিট, তাহলে কি আমরা পাবো না? এর অ্যান্সার হচ্ছে যে নো, অর্থাৎ কনভার্সটা অ্যাকচুয়ালি ট্রু না। অর্থাৎ যে এখানে হচ্ছে আমরা কোনো কম্পোজিট নাম্বারও পেতে পারি যার জন্য এরকম রিলেশন ট্রু হবে। ঠিক আছে, সুতরাং প্রাইম হলে তো এটা হবেই, প্রাইম না হলেও কিন্তু আমরা পেতে পারি এইরকম রিলেশন, অর্থাৎ কনভার্সটা আমরা ট্রু বলতে পারি না। আমরা পরে এটা আরো ডিটেলসে দেখব। তো আপাতত আমরা একখানা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা দেখো, ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন
5 টু দি পাওয়ার 36 ইজ ডিভাইডেড বাই 11, অর্থাৎ এই যে নাম্বারটাকে যদি 11 দিয়ে ভাগ করি তাহলে তার রিমাইন্ডার কি হবে। খুব ইম্পর্টেন্ট প্রবলেম, কারণ এই নাম্বারটাই বুঝতে পারছো বিশাল বড়। তাহলে বিশাল বড় এই নাম্বারটাকে 11 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, তাহলে আমরা যদি নর্মাল প্রসিডিওরে করি তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। ওকে, এবার আমরা যদি ফার্মার্স লিটল থিওরাম ইউজ করি তাহলে কি হবে দেখো, এখানে 5 আর 11 এই দুটো কিন্তু কো প্রাইম হয়ে যাচ্ছে। সুতরাং যেই কো প্রাইম হয়ে যাচ্ছে তাহলে আমরা যদি ফার্মার্স লিটল থিওরাম ইউজ করি তাহলে কি হবে, 5 টু দি পাওয়ার 11 মাইনাস 1 অর্থাৎ 10 কনগ্রুয়েন্ট 1 মড 11 এটা পেয়ে যাচ্ছি। ওকে, এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে এই নাম্বারটাকে আলটিমেটলি এইরকম কনগ্রুয়েন্ট কত হবে মড 11 সেটাতে লিখতে হবে। ওকে, এর জন্য দেখো তাহলে 5 টু দি পাওয়ার 36 কে আমরা লিখতে পারি এরকম 5 টু দি পাওয়ার 10 ইন্টু 3 প্লাস 6, এবার সেটাকে ভেঙে দিলে এরকম পাচ্ছি। ওকে, এবার হচ্ছে কি 5 টু দি পাওয়ার 10 এটা হচ্ছে মড 11 এ 1 হয়ে যাচ্ছে, আর 5 স্কয়ার মানে 25, তাহলে মড 11 এ 25 মানে হচ্ছে কত 3, তাহলে আলটিমেট বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে সিম্পলিফাই করলাম 27 পেয়ে গেলাম। তাহলে 27 যেই হলো তাহলে 11 এর সাপেক্ষে 11 এর মডিউলাসের জন্য তাহলে 27 মানে 5 ক্লাসের মধ্যে আছে। ঠিক আছে, তার মানে আমরা কি পেয়ে গেলাম, তাহলে 5 টু দি পাওয়ার 36 কনগ্রুয়েন্ট 5 মড 11, অর্থাৎ 5 টু দি পাওয়ার 36 কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি তাহলে 5 ভাগশেষ থাকবে। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখো এই প্রবলেমটাকে খুব সহজে সলভ করতে পারলাম এই ফার্মার্স লিটল থিওরাম ইউজ করে। ওকে, এবার আসি উইলসন থিওরাম। এবার উইলসন একজন ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান ছিলেন। এবার তার দেখো তিনি 6 আগস্ট 1741 থেকে 18 অক্টোবর 1793 হচ্ছে তার সময়কাল, এবং তিনি ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান ছিলেন, এটা আমি তো বললাম। এবার তিনি হচ্ছে এই উইলসন থিওরাম তার নাম অনুযায়ী এই থিওরামটা তিনি করেছেন। এবার থিওরামের স্টেটমেন্টে আসি। থিওরাম দেখো, উইলসন থিওরাম কি বলছে যে পি যদি একটা প্রাইম হয় তাহলে পি মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল কনগ্রুয়েন্ট মাইনাস 1 মড পি। ঠিক আছে, তাহলে যে কোনো প্রাইমের জন্য কিন্তু এইরকম রিলেশন আমরা সব সময় পাবো। ঠিক আছে, এবার প্রুফে আসি। দেখো আমরা কি কনসিডার করলাম যে এ ইন্টিজার যেটা 1 থেকে পি মাইনাস 1 পর্যন্ত সেই ইন্টিজারটা কনসিডার করলাম। এবার দেখো এইরকম যদি আমরা ইকুয়েশন নিই এ এক্স কনগ্রুয়েন্ট 1 মড পি, তাহলে কি হবে, এইরকম টাইপের যদি আমরা ইকুয়েশন কনসিডার করি তাহলে দেখো এ আর পি এই দুটোর হচ্ছে জিসিডি 1, তাহলে জিসিডি যেই 1 হয়ে যাচ্ছে তাহলে এইরকম আমরা লিনিয়ার কনগ্রুয়েন্স আগেই দেখেছি, এইরকম যদি কন্ডিশন হয় তাহলে এর ইউনিক সলিউশন থাকবে। ঠিক আছে, এই মড পিতে। ওকে, তাহলে এর আমরা ইউনিক সলিউশনটা সবসময় পাবো, এবং সেই ইউনিক সলিউশন যদি বি হয় তাহলে বি অবভিয়াসলি 1 থেকে পি মাইনাস 1 এর মধ্যে অবশ্যই থাকবে। কারণ কি, কারণ এখানে হচ্ছে 1 থেকে পি মাইনাস 1 এর মধ্যে দেখো এক্স তুমি যদি বসাও তাহলে এ ইন্টু সেটা যদি বি হয়, এরকম বি সবসময় পাবে এ বি মাইনাস 1 কে পি ডিভাইডস করবে। ঠিক আছে, সুতরাং বিটা আমরা কিন্তু এই রেঞ্জের মধ্যে পেয়ে যাব। তাহলে সাজ দ্যাট এ বি কনগ্রুয়েন্ট 1 মড বি, কারণ এক্স এর ভ্যালুটা এখানে এ হয়েছে। ঠিক আছে, এবং এটা হচ্ছে ইউনিক। এখন এই রকম টাইপের যদি রিলেশন হয়, অর্থাৎ এ বি কনগ্রুয়েন্ট 1 মড বি যদি হয়, তাহলে কিন্তু আমরা এই বি কে আমরা বলবো এর ইনভার্স কিসের সাপেক্ষে, ইন মাল্টিপ্লিকেশন মডিউলো পির সাপেক্ষে এর হচ্ছে ইনভার্স। সিমিলারলি এখান থেকে আমরা এটাও বলতে পারি তাহলে এটা হচ্ছে বি এর মাল্টিপ্লিকেশন মডিউলো পি তে ইনভার্স। ঠিক আছে, ওকে, এবার কোনো একটা নাম্বার এ সে নিজেই নিজের সঙ্গে ইনভার্স হবে মড পি তে, কখন, ইফ এন্ড অনলি তাহলে এ স্কয়ার কনগ্রুয়েন্ট 1 মড পি হবে। ওকে, কারণ এ বি কনগ্রুয়েন্ট 1 মড পি যদি হয় তাহলে এ বিটা যেহেতু মানে নিজে নিজের ইনভার্স, তাহলে বিটা এ হয়ে যাবে, সুতরাং এরকম রিলেশন পাবো। ওকে, তাহলে এবার এই রিলেশনটাকে দেখো একটু যদি ভেঙে দিই তাহলে পি ডিভাইডস কি হবে, এ স্কয়ার মাইনাস 1, তাহলে ইফ এন্ড অনলি পি ডিভাইডস a minus 1 or p divides a plus 1। ওকে, তার মানে আমরা পাচ্ছি কি, তার মানে হচ্ছে এর ভ্যালু a হচ্ছে কনগ্রুয়েন্ট প্লাস মাইনাস 1 মড p। এবার প্লাস 1 হচ্ছে এটার জন্য হবে,
আর -1 এটার জন্য হবে। ওকে, তার মানে এর ভ্যালু 1 পেয়ে গেলাম আর এর ভ্যালু -1। এবার দেখো এর ভ্যালু আমরা কনসিডার করেছি 1 থেকে p-1 এর মধ্যে, তাহলে এর ভ্যালু -1 আমরা হচ্ছে ধরবো না, আমরা ওই ক্লাসটা কি ধরবো 1 থেকে p-1 এর মধ্যে। তাহলে দেখো এর ভ্যালু -1 মড p তে, তার মানে হচ্ছে কি p-1 এর সঙ্গে সমান হবে। ঠিক আছে, তার মানে এর ভ্যালু 1 অথবা আমরা পেলাম p-1। এটা নিশ্চয়ই ক্লিয়ার হচ্ছে, কারণ a কনগ্রুয়েন্ট -1, এবার তার সঙ্গে যদি আমরা p যোগ করি তাহলে p যেহেতু মড p তে 0, সুতরাং আমরা এটা বলতেই পারি এবং এটা খুব ইজিলি বোঝা যাচ্ছে যে এর ভ্যালু -1 মানে a হচ্ছে p-1। ওকে, তার মানে আমরা কি পেলাম যে a থেকে p-1 এর যদি যে ক্লাসগুলো আমরা কনসিডার করি ইকুইভ্যালেন্ট যে কনগ্রুয়েন্স যে ক্লাসগুলো, তাহলে সেই যে কনগ্রুয়েন্স ক্লাসগুলো মড p তে নিজেই নিজের ইনভার্স হবে। কোন কোন ক্লাস? ক্লাস 1 আর হচ্ছে p-1, এই দুটো ক্লাস, এই দুটো হচ্ছে নিজেই নিজের ইনভার্স হবে কার সাপেক্ষে? মাল্টিপ্লিকেশন মডুলো p এর জন্য। ওকে, তাহলে বাকি যে এলিমেন্টস গুলো পড়ে আছে, তাহলে বাকি কি পড়ে আছে? তাহলে 2 থেকে p-2 পর্যন্ত এলিমেন্টস গুলো রয়েছে। তাহলে p-2 পর্যন্ত যে এলিমেন্ট গুলো, তাহলে সেগুলোর কি হচ্ছে? তাহলে ইনভার্স থাকছে, এবং সেই ইনভার্স গুলো কিন্তু নিজেই নিজের ইনভার্স নয়, অর্থাৎ আলাদা ডিস্টিংক্ট ইনভার্স পাচ্ছ। অর্থাৎ এর ভ্যালু নট ইকুয়াল টু 1 আর নট ইকুয়াল টু p- যদি হয় তাহলে ইনভার্স পাবো b, এর ইনভার্স হচ্ছে b, সেটা নট ইকুয়াল টু a হবে। এবং কি হবে? যেহেতু ইনভার্স হচ্ছে বিটা এর, সুতরাং এ বি মানে কনগ্রুয়েন্স 1 মড p, এটা আমরা সবসময় পাবো। ওকে, তাহলে আলটিমেটলি এই প্রোডাক্টটা যদি আমরা কনসিডার করি, তাহলে প্রোডাক্টটা কি হয়ে যাচ্ছে? কনগ্রুয়েন্স 1 ইন্টু p-1 মড p তে হয়ে যাচ্ছে, কারণ বাকিগুলো 1। তার মানে হচ্ছে দেখো আমরা কি পাচ্ছি, একসঙ্গে যদি আমরা লিখে ফেলি তাহলে আমরা কি পাচ্ছি দেখো। ওকে, আর একটা জিনিস হচ্ছে 1 আর p-1 যেটা, তাহলে সেই 1 আর p-1 যদি গুণ করি তাহলে কি হচ্ছে? p-1ই হচ্ছে এই দুটো ক্লাস গুণ করলে, আর p-1 মানে হচ্ছে -1, কারণ এই যে আগেই আমি ডিসকাস করেছি। তার মানে আলটিমেটলি কি পেলাম দেখো, তাহলে এই যে গুণফলটা যদি কনসিডার করি তাহলে এটা কনগ্রুয়েন্ট 1 ইন্টু p-1 হচ্ছে, কারণ বাকিগুলো হচ্ছে কনগ্রুয়েন্ট 1 হয়ে যাচ্ছে, আর p-1 মানেই হচ্ছে -1 মড p, এটা হচ্ছে পেয়ে যাচ্ছি। সুতরাং এবার লেফট সাইডটাকে আমরা একটু হচ্ছে যদি সাজিয়ে লিখে ফেলি তাহলে p-1 ফ্যাক্টোরিয়াল কনগ্রুয়েন্ট -1 মড p পেয়ে যাচ্ছি। সুতরাং তাহলে ফাইনালি আমরা উইলসন থিওরাম প্রুভ করতে পারলাম, যে কোনো প্রাইমের জন্য p-1 ফ্যাক্টোরিয়াল কনগ্রুয়েন্ট -1 মড p হবে। এবার একখানা এক্সাম্পল দেখা যাক যে ভেরিফাই দ্য প্রুফ অফ উইলসন থিওরাম। যে উইলসন থিওরাম যে কোনো প্রাইমের জন্য আমরা কি পাচ্ছি? p-1 ফ্যাক্টোরিয়াল কনগ্রুয়েন্ট টু -1 মড p। এবার এটা ভেরিফাই করে দেখছি। এবার যদি আমরা p এর ভ্যালু 13 ধরো চুজ করলাম, তাহলে এবার হচ্ছে আমরা যদি এই ইন্টিজার্স গুলো কনসিডার করি 2 থেকে 11, তাহলে 2 থেকে যে 11 ইন্টিজার গুলো যদি আমরা কনসিডার করি, তার মানে মড p তে এই ক্লাস হিসাবে যদি আমরা ভাবি, তাহলে 2 থেকে 11 যে ক্লাসগুলো, এইগুলো হচ্ছে টোটাল অ্যাকচুয়ালি আমরা 5টা ডিস্টিংক্ট পেয়ার পাবো, যেটা প্রত্যেকটার সঙ্গে বাকিটার গুণ করলে আমরা মডিউলো 1 পাবো ইন মড 13, অর্থাৎ আমরা তার ইনভার্স পাবো। অর্থাৎ কি হচ্ছে দেখো, একটু যদি আমি ডিটেলসে আমি লিখি তাহলে দেখো 2 ইন্টু 7 কনগ্রুয়েন্ট 1 মড 13, অর্থাৎ কি 2 এর ইনভার্স 7 হচ্ছে, এবং নিজের ইনভার্স হচ্ছে না, ডিস্টিংক্ট ইনভার্স পাচ্ছি, বা ঘুরিয়ে 7 এর ইনভার্স 2 পাচ্ছি, যেহেতু কনগ্রুয়েন্ট 1 মড 13 হচ্ছে। ওকে, সিমিলারলি 3 এর ইনভার্স 9 বা 9 এর ইনভার্স 3, 4 এর ইনভার্স 10 বা 10 এর ইনভার্স 4, আর 5 এর ইনভার্স 8 বা 8 এর ইনভার্স 5 পাচ্ছি, আর 6 এর ইনভার্স 11 বা 11 এর ইনভার্স 6 পেয়ে যাচ্ছি। তাহলে এবার যদি আমি এইগুলোকে গুণ করে দিই লেফট আর রাইট, তাহলে কি পাবো দেখো, তাহলে আমরা কি পাচ্ছি যে ফ্যাক্টোরিয়াল 11 এখান থেকে পেয়ে যাচ্ছি। কেন? কারণ দেখো এই গুণফলটা ফ্যাক্টোরিয়াল 11 হয়ে যাচ্ছে, কারণ 2 3 4 5 6 7 8 9 10 11 সব পেয়ে যাচ্ছি, তাহলে এটা হচ্ছে কনগ্রুয়েন্ট টু 1 মড 13 হয়ে যাচ্ছে। ওকে, এবার তাহলে আমাদের কি প্রুভ করতে হবে?
যে p মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এটা হচ্ছে কনগ্রুয়েন্ট টু মাইনাস ওয়ান হয়, তাহলে এর দুদিকে যদি আমি 12 দিয়ে গুণ করে দিই তাহলে পেয়ে যাচ্ছি। দেখো তাহলে 12 দিয়ে যেই গুণ করে দিলাম তাহলে ফ্যাক্টোরিয়াল 12, তাহলে কনগ্রুয়েন্ট 12। এবার 12 হচ্ছে 13 ক্লাসের কত হবে মাইনাস ওয়ান হচ্ছে। ওকে, তার মানে কি আলটিমেটলি পেয়ে যাচ্ছি ফ্যাক্টোরিয়াল 12 কনগ্রুয়েন্ট টু মাইনাস ওয়ান মড 13। সুতরাং যে কোনো পি জন্য এবার এখানে যে পি 13 এর জন্য আমরা এটা ভেরিফাই করে দেখলাম, কারণ যে কোনো পির জন্য আমরা উইলসন থিওরাম থেকে এটা প্রমাণ করেছিলাম। এবার 13 এর জন্য আমরা এটা ভেরিফাই করে দেখলাম। ওকে, এবারে আসি যে কনভার্সটা এই উইলসন থিওরামে প্রুভ করব। এবার কনভার্সের স্টেটমেন্টটা আগে দেখে নিই। অর্থাৎ আমরা যদি পি প্রাইম হয় তাহলে রিলেশনটা পেলাম পি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কনগ্রুয়েন্ট টু মাইনাস ওয়ান মড পি। এবার তাহলে ওই রকম যদি রিলেশন হয়, অর্থাৎ যে কোনো এন এর জন্য যদি আমরা ওই রকম রিলেশন পাই, তাহলে এখান থেকে আমরা কনভার্স থেকে বলতে পারবো তাহলে এনটা অবশ্যই প্রাইম হবে। ঠিক আছে, তাহলে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কনগ্রুয়েন্ট টু মাইনাস ওয়ান মড এন যদি হয় তাহলে এখান থেকে আমরা এনকে প্রাইম বলতে পারবো। তাহলে এটা আমরা কনভার্স অফ উইলসন থিওরাম যদি এটা প্রুভ করতে পারি। ওকে, তাহলে এবার আমরা প্রুফে আসি। ধরে নিচ্ছি এন একখানা কম্পোজিট নাম্বার, তাহলে এন যেহেতু কম্পোজিট নাম্বার তাহলে এন ইকুয়াল টু এ ইন্টু বি এইরকম ফর্মে হবে, যেখানে এ আর বির ভ্যালু 2 থেকে এন মাইনাস ওয়ানের মধ্যে হবে। ঠিক আছে, ওকে, এবার আসি যে এ যদি নট ইকুয়াল টু বি হয় তাহলে এ আর বি এইরকম যদি আমরা প্রোডাক্ট কনসিডার করি 1 থেকে n মাইনাস ওয়ানের মধ্যে, তাহলে এ আর বি অবশ্যই থাকবে। তাহলে এবার এ আর বি যেই আছে তার মানে হচ্ছে এ ইন্টু বি দিয়ে এই নাম্বারটাকে ভাগ যাবে, তার মানে কি এন ইকুয়াল টু এ ইন্টু বি, তার মানে আলটিমেটলি একে এন দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, সুতরাং তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে এই গুণফলটা মানে n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তাহলে সেটা কনগ্রুয়েন্ট টু 0 মড n এটা হয়ে যাচ্ছে। ওকে, এবার যদি এ আর বি সমান হয় তাহলে n ইকুয়াল টু এ স্কোয়ার হয়ে যাবে। এবার যদি 2a লেস দেন n হয় তাহলে কি হবে, তাহলে এইরকম প্রোডাক্টে এও থাকবে আর 2aও থাকবে, তার মানে আলটিমেটলি এই যে প্রোডাক্টটাকে এ স্কোয়ার দিয়ে ভাগ যাবে, তাহলে এ স্কোয়ার দিয়ে ভাগ যাওয়া মানে কি n দিয়ে ভাগ যাবে, তাহলে আলটিমেটলি কি ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ানটা তাহলে এ স্কোয়ার অর্থাৎ n দিয়ে ভাগ চলে যাচ্ছে, অর্থাৎ এর ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম কি n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কনগ্রুয়েন্ট 0 মড n। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে কি যে এইরকম হচ্ছে এ আর বি সমান হয়ে যাচ্ছে, তাহলে n ইকুয়াল টু এ স্কোয়ার হয়ে যাচ্ছে। এবার যদি 2a লেস দেন n না হয়ে গ্রেটার ইকুয়াল টু n হয় তাহলে কি হবে। ঠিক আছে, এবার পরের কেস দেখো, n ইকুয়াল টু এ স্কোয়ার আমরা ধরলাম আর এটা হচ্ছে 2a গ্রেটার ইকুয়াল টু এ স্কোয়ার, এটা আমরা ধরে নিচ্ছি, অর্থাৎ n এর থেকে বড়, n যেহেতু এ স্কোয়ার তাহলে এখানে এ স্কোয়ার বসিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এখান থেকে এর ভ্যালুটা দেখো, এর ভ্যালুটা কিন্তু 2 থেকে n মাইনাস ওয়ান এরকম আমি কনসিডার করেছি, তাহলে এই রকম যদি স্যাটিসফাই করতে হয় তাহলে এর ভ্যালু কি কি হতে পারে। এখান থেকে যদি আমরা সিম্পল সলভ করি, এখান থেকে যদি সিম্পল আমরা মানে দেখি তাহলে আমরা কি পাচ্ছি, দেখো এখানে এর ভ্যালু 1 হতে পারে অথবা এর ভ্যালু 2 হতে পারে। তাহলে এর ভ্যালু যদি 1 হয় তাহলে দেখো এটা স্যাটিসফাই করছে, তাহলে 2 গ্রেটার ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। এবার এর ভ্যালু যদি 2 হয় তাহলে কত হয়ে যাচ্ছে, তাহলে 2 এ ধারে 4 এ ধারে 4 সমান হয়ে যাচ্ছে। এবার হচ্ছে বাকি হচ্ছে তুমি 3 বসাও, দেখবে এরকম স্যাটিসফাই করবে না। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে এর ভ্যালু 1 অথবা 2, তাহলে এর ভ্যালু 1 হলে n1 আর এর ভ্যালু 2 হলে n এর ভ্যালু 4। ওকে, এবার দেখো n এর ভ্যালু যদি 1 হয় তাহলে কি হবে, তাহলে 1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এটা মানে হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, সেটা হচ্ছে কি কনগ্রুয়েন্ট টু 0 মড 1 হয়ে যাচ্ছে। ওকে, এবার n এর ভ্যালু যদি 4 হয় তাহলে n এর ভ্যালু 4 হলে তাহলে ফ্যাক্টোরিয়াল 3 অর্থাৎ 4 মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল 3 মানে হচ্ছে 6, এবার 6 মানে হচ্ছে কি তাহলে 4 মডে এটা হচ্ছে 2 ক্লাস হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি ফাইনালি, তাহলে n যদি কম্পোজিট হয় তাহলে n কম্পোজিট হলে আমরা কি পাচ্ছি, দেখো n এর ভ্যালু এই কম্পোজিট নাম্বারটা যদি 4 এর থেকে বেশি হয় তাহলে এটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে। এবার যদি 4 হয় তাহলে তার জন্য 2 হয়ে যাচ্ছে, আর 1 এর জন্য হচ্ছে এটা 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ আমরা এইরকম হচ্ছে রিলেশন পাচ্ছি না, n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কনগ্রুয়েন্ট টু মাইনাস ওয়ান মড n এইরকম রিলেশন পাচ্ছি না কোনো কম্পোজিট নাম্বারের জন্য। ঠিক আছে,
আচ্ছা, তাহলে দেখো সেটাকে আমি একটু সামারাইজ করে লিখলাম। ফর অল কম্পোজিট নাম্বার গ্রেটার দেন 4 এর জন্য হচ্ছে 0, আর যদি 4 হয় তাহলে তার জন্য হচ্ছে 2 হয়ে যাচ্ছে, আর যদি 1 হয় তাহলে এটা হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি 1টাকে না কনসিডার করলেই চলতো, কারণ আমরা কম্পোজিট নাম্বারের জন্য দেখছি, যেটা হচ্ছে সাধারণত আমরা 4 বা তার থেকে বেশি নেব, বাকি হচ্ছে 2, 3 এগুলো তো প্রাইম হচ্ছে। সুতরাং আমরা কি পেলাম তাহলে কোথাও n-1 ফ্যাক্টোরিয়াল কনগ্রুয়েন্ট টু -1 mod n আমরা কিন্তু পাইনি, কারণ nটাকে আমরা কম্পোজিট ধরেছি বলে। সুতরাং একমাত্র হচ্ছে অপশন যে n-1 ফ্যাক্টোরিয়াল কনগ্রুয়েন্ট -1 mod n হবে যদি nটা প্রাইম হয়। সুতরাং আমরা এখান থেকে কি কনভার্স পার্টটা প্রুভ করতে পারলাম। তাহলে এবার উইলসন থিওরাম এবং এর যদি কনভার্স আমরা একসঙ্গে কনসিডার করি তাহলে কি পাবো, এটা নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন পাবো, যেটা কোনো নাম্বারকে প্রাইম কিনা চেক করার জন্য। কারণ এরকম যদি রিলেশন হয় তাহলে মানে n-1 ফ্যাক্টোরিয়াল কনগ্রুয়েন্ট -1 mod n যদি হয় প্রাইম হবে, আবার প্রাইম হলে ওই রকম রিলেশন ট্রু হবে। তাহলে এটা প্রাইম টেস্টের জন্য এই থিওরামটা আমরা ইউজ করতে পারি, কিন্তু এটা হচ্ছে প্র্যাকটিক্যাল পারপাসে কিন্তু এই থিওরাম ইউজ করে প্রাইম চেক করা খুব মুশকিল। কেন মুশকিল? কারণ যখনই n এর ভ্যালু লার্জ হচ্ছে, এবার n-1 এর যখনই আমরা ফ্যাক্টোরিয়াল বের করছি তাহলে সেটা হিউজ বড় হয়ে যাচ্ছে। সুতরাং তার ক্ষেত্রে আমরা এরকম ফ্যাক্টোরিয়াল -1 mod n চেক করা কিন্তু খুব মুশকিল। সুতরাং এটা যদিও নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন ফর চেকিং প্রাইম, কিন্তু এটা আমরা প্র্যাকটিক্যালি ইউজ খুব কম, কারণ এটা ইউজ করার সমস্যাটাও নিশ্চয়ই বুঝতে পারছো এই n-1 ফ্যাক্টোরিয়ালটা ক্যালকুলেশনে। ওকে, এবার এখানে এক্সাম্পলে আসি। ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন ফ্যাক্টোরিয়াল 15 ইজ ডিভাইডেড বাই 17, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 15 কে 17 দিয়ে ভাগ করলে তার রিমাইন্ডার কি হবে। এবার আসি তাহলে সলিউশনে। এবার দেখো যেহেতু 17 প্রাইম, তাহলে উইলসন থিওরাম আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারি। ওকে, তাহলে অ্যাপ্লাই যদি করি 17 - 1 ফ্যাক্টোরিয়াল কনগ্রুয়েন্ট টু -1 mod 17। ওকে, তার মানে পাচ্ছি কি, তাহলে 16 ফ্যাক্টোরিয়াল এটা পাচ্ছি কি যে কনগ্রুয়েন্ট -1 mod 17 এটা হবে। এবার দেখো mod 17 এ তাহলে 17 মানে হচ্ছে 0 ক্লাস, সুতরাং 17 আমরা যোগ করতেই পারি, এখানে কোনো সমস্যা নেই। তাহলে এটা যেই যোগ করলাম তাহলে এটা কত হয়ে যাচ্ছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 16 এটা কনগ্রুয়েন্ট টু 16 হয়ে যাচ্ছে mod 17 এ। তাহলে একেই ফ্যাক্টোরিয়াল 16 কে আমরা এইভাবে লিখলাম 16 ইন্টু ফ্যাক্টোরিয়াল 15। এবার দেখো যেহেতু 16 আর 17 এই দুটো হচ্ছে কোপ্রাইম, সুতরাং 16 কে আমরা দুদিক থেকে ক্যান্সেল করে দিতে পারি। তার মানে ফ্যাক্টোরিয়াল 15 কনগ্রুয়েন্ট টু 1 mod 17 আমরা পেয়ে গেলাম, কারণ এটার জন্য। তার মানে কি, তার মানে ফ্যাক্টোরিয়াল 15 কে আমরা যদি 17 দিয়ে ভাগ করি তাহলে তার ভাগশেষ হয়ে যাবে 1। ঠিক আছে, ওকে। এবার আসি আমরা সিউডো প্রাইমসে। তার আগে দেখো আমরা অলরেডি ফার্মাস লিটল থিওরাম আর তার করোলারি পড়েছি। দেখো ফার্মাস লিটল থিওরাম কি বলছে, যে পি যদি প্রাইম হয়, এ যদি এমন একটা ইন্টিজার যেটার জিসিডি অফ এপি 1 হয়, তাহলে এ টু দি পাওয়ার পি -1 কনগ্রুয়েন্ট 1 mod পি হবে। আর করোলারি থেকে আমরা বলছি যে পি একটা প্রাইম, এ যে কোনো ইন্টিজার যদি হয় তাহলে এ টু দি পাওয়ার পি কনগ্রুয়েন্ট এ mod পি, এটা আমরা পাচ্ছি। ওকে, এবার কোশ্চেন হচ্ছে যে এখানে যদি এ টু দি পাওয়ার পি নট ইকুয়াল টু কনগ্রুয়েন্ট এ mod পি হয়, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কিন্তু যে কোনো একটা ইন্টিজার এর জন্য যদি এরকম হয় তাহলে এখান থেকে কিন্তু আমরা খুব সহজে বলে দিতে পারি পি প্রাইম নাম্বার না। ঠিক আছে, সুতরাং এটা হচ্ছে কি প্রাইম নাম্বার নয়, তার মানে পি কে আমরা বলতে পারি যে এটা যদি নট ইকুয়াল টু এ হয় এরকম, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সেটা কম্পোজিট নাম্বার হয়ে যাবে। অর্থাৎ পার্টিকুলার কোনো এন এর জন্য যদি এরকম পাই যে এ টু দি পাওয়ার এন নট ইকুয়াল টু এ ফর সাম ন্যাচারাল নাম্বার এর জন্য, তাহলে আমরা এটা প্রাইম আমরা কিন্তু বলতে পারবো না, কারণ প্রাইম যদি হয় তাহলে এটা ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং এনটা আমরা বলতে পারি যে এনটা হচ্ছে কম্পোজিট। আচ্ছা, ফর পার্টিকুলার কেস এর ভ্যালু আমরা সাম ন্যাচারাল নাম্বারের পরিবর্তে মানে যেটা সেটা যদি আমরা এ ইকুয়াল টু 2 ধরি, তাহলে
টুর জন্য যদি আমরা দেখি যে 2 টু দি পাওয়ার n নট ইকুয়াল টু 2 মড n হচ্ছে, তাহলে n কে আমরা বলে দিতে পারি যে কম্পোজিট নাম্বার হয়ে যাবে। এবার এটাকে হচ্ছে উইথ 2 অ্যাজ বেস এরকমও বলতে পারি, অর্থাৎ আমরা সহজ কথায় বলতে পারি তাহলে এটা নট ইকুয়াল টু হওয়া মানে এটা হচ্ছে কম্পোজিট নাম্বার হয়ে যাচ্ছে। সুতরাং n প্রাইম নয়, এটা আমরা সিওর হয়ে গেলাম। ঠিক আছে, ওকে। এবার একখানা এক্সাম্পলে আসা যাক। ধরো 6 এর জন্য যদি আমি টেস্ট করি, তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে কত হচ্ছে 64। তাহলে 64কে তাহলে 6 এর মডিউলাসে যদি আমরা বের করি সেটা কত হয়ে যাচ্ছে, সেটা অবশ্যই হচ্ছে 2 এর সঙ্গে সমান হবে না, কারণ এটা 4 হয়ে যাবে। ঠিক আছে, কারণ 2 টু দি পাওয়ার 6 এটা 64, তার মানে 6 এর মডিউলো ক্লাসে এটা 4 হবে। তার মানে 2 টু দি পাওয়ার 6 নট ইকুয়াল টু কনগ্রুয়েন্ট টু নট কনগ্রুয়েন্ট টু বা ইনকনগ্রুয়েন্ট টু মড 6 এটা হয়ে যাচ্ছে। সুতরাং 6টা এখান থেকে আমরা বলতে পারি কম্পোজিট নাম্বার, যেটা অলরেডি আমরা জানতাম যে এ হচ্ছে 6টা হচ্ছে কম্পোজিট নাম্বার। তাহলে এই রকম হচ্ছে এখান থেকে আমরা সব মানে কোনো একটা প্রাইম কিনা সেটাও কিন্তু চেক করতে পারি যদি নট ইকুয়াল টু হয়। এখন কোশ্চেন হচ্ছে যদি এইরকম ক্ষেত্রে ইকুয়াল হয় তাহলে সেখান থেকে কি বলতে পারবো, অর্থাৎ 2 টু দি পাওয়ার n-1 কনগ্রুয়েন্ট টু মড n এইরকম টাইপের রিলেশন, অর্থাৎ এখানে n দিয়ে ভাবো এইরকম মানে এটাকেই ভাবো n দিয়ে, তাহলে a টু দি পাওয়ার n কনগ্রুয়েন্ট a মড n যদি হয় তাহলে সেখান থেকে কি আমরা সবসময় বলতে পারবো যে nটা প্রাইম হবে, সেরকম কিন্তু আমরা বলতে পারবো না। এবার এক্সাম্পলে একটা আসি। অ্যাকচুয়ালি আমরা আগে যে প্রবলেমটা দিয়েছিলাম যে কনভার্স অফ ফার্মাস লিটল থিওরাম ইজ নট ট্রু, তাহলে সেটা এখন আমরা একটা পার্টিকুলার এক্সাম্পল দিয়ে দেখব যে হ্যাঁ যে এটা সত্যি না। এবার এক্সাম্পলে আসি। এক্সাম্পলটা দেখো যে 2 টু দি পাওয়ার 341 কনগ্রুয়েন্ট টু 2 হয় মড ওই 341। এবার দেখো 341 এটা কিন্তু প্রাইম নাম্বার নয়, কেন? কারণ 341 এটা ইকুয়াল টু 11 ইন্টু 31, এই দুটো প্রাইমের গুণফল আকারে লেখা যাচ্ছে। সুতরাং এটা কম্পোজিট নাম্বার। তাহলে কম্পোজিট নাম্বার হওয়ার সত্ত্বেও দেখো এইরকম হচ্ছে রিলেশন আমরা কিন্তু পাচ্ছি 2 টু দি পাওয়ার 341 কনগ্রুয়েন্ট টু 2 মড 341। ঠিক আছে, ওকে। এবার ফার্মাস লিটল থিওরাম আমরা জানি, সেই ফার্মাস লিটল থিওরাম যদি ইউজ করি তাহলে 2 আর 11 এই দুটো যেহেতু কো প্রাইম, তাহলে 2 টু দি পাওয়ার 10 কারণ 11 মাইনাস 1 এটা হচ্ছে কনগ্রুয়েন্ট টু 1 মড 11, এটা আমরা পেয়ে যাচ্ছি। ওকে, এবার আমাদের হচ্ছে এটাকে ব্যালেন্স করতে হবে আলটিমেটলি মড 11 এ কি হয়, মড এতে কি হয়, অর্থাৎ আমরা যদি 341 এ কি হয়, অর্থাৎ আমরা মড 11 এ আর মড 31 এই দুটো নিয়ে ইন্টারেস্টেড। ওকে, তাহলে এটা পাচ্ছি। তাহলে এখান থেকে দেখো 2 টু দি পাওয়ার 340 এটা কনগ্রুয়েন্ট টু 1 হয়ে যাবে, কেন? 34 যদি আমি পাওয়ার চাপিয়ে দিই তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি। ওকে, এবার হচ্ছে 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে আলটিমেটলি 2 টু দি পাওয়ার 341 কনগ্রুয়েন্ট 2 হচ্ছে মড 11, এটা আমরা পেয়ে যাচ্ছি। ওকে, এবার আসি 31 এর জন্য এটা হচ্ছে কি হয়। তাহলে 2 টু দি পাওয়ার 30 কনগ্রুয়েন্ট টু 1 মড 31, কেন? এটা আবার সেই একই ফার্মাস লিটল থিওরাম ইউজ করেছি, এটা 31 মাইনাস 1 অর্থাৎ 30 হয়ে যাচ্ছে। ওকে, এবার দেখো দুদিকে যদি আমি 2 টু দি পাওয়ার 11 দুদিকে যদি গুণ করে দিই তাহলে কি পাচ্ছি, এটা পেয়ে যাচ্ছি 2 টু দি পাওয়ার 341 আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 11 মড 31, এটা পেয়ে যাচ্ছি। ওকে, এবার হচ্ছে আসি এই নাম্বারটা, এটাকে দেখো এইভাবে লেখা যায়। ঠিক আছে, এভাবে যদি আমরা লিখি তাহলে 2 টু দি পাওয়ার 5 তার স্কোয়ার ইন্টু 2 এটা আমরা পাচ্ছি। তাহলে এবার হচ্ছে দেখো, তাহলে এটা যদি আমরা একটু হচ্ছে ইউজ করি, এবার দেখো এখান থেকে কত পাচ্ছি যে 2 টু দি পাওয়ার 5 এটা অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার 5 মানে কত 32 হয়ে যাচ্ছে, তার মানে মড 31 এ এটা 1 হয়ে যাচ্ছে, তার মানে এটা আলটিমেটলি 1, সুতরাং 2 মড 31 এটা আমরা পেয়ে যাচ্ছি। সুতরাং আলটিমেটলি আমরা কি পেলাম দেখো 2 টু দি পাওয়ার 341 কনগ্রুয়েন্ট টু 2 হচ্ছে মড 31 এ আর 11 এর ক্ষেত্রেও একই আমরা রিলেশন পাচ্ছি। তার মানে হচ্ছে কি, তাহলে 2 টু দি পাওয়ার 31 মাইনাস 2 টু দি পাওয়ার
3 4 1 -2 এটা হচ্ছে 11 দিয়ে ভাগ করছে, আবার 13 দিয়েও ভাগ যাচ্ছে। ঠিক আছে, কারণ এখান থেকে পাচ্ছি আর আগেরটা থেকে এটা পাচ্ছি। তার মানে কি, এবার যেহেতু 11 এবং 31 এই দুটো হচ্ছে কো প্রাইম হয়ে যাচ্ছে, কারণ নিজেরাই তো প্রাইম, সুতরাং এটা কো প্রাইম হয়ে বসে আছে। তাহলে যেই কো প্রাইম হচ্ছে, তাহলে 11 দিয়ে একে ভাগ করছে, আবার 31 দিয়েও একে ভাগ করছে, সুতরাং তাদের গুণফল দিয়েও ভাগ যাবে। ঠিক আছে, তার মানে গুণফলটা হচ্ছে কত, 3 4 1। তার মানে আমরা কি পাচ্ছি, যে 2 টু দি পাওয়ার 3 4 1 কনগ্রুয়েন্ট টু 2 হচ্ছে মড 3 4 1 এ। তাহলে আমরা এটা আলটিমেটলি প্রুভ করতে পারলাম। কিন্তু অলরেডি দেখেছি যে 341 এটা কিন্তু প্রাইম নাম্বার না। তাহলে প্রাইম নাম্বার না, তার সত্ত্বেও আমরা কিন্তু এরকম রিলেশন পাচ্ছি। সুতরাং প্রাইম হলে এরকম রিলেশন সবসময় পাবো, প্রাইম না হলে দেখো এরকম আমরা তাতেও রিলেশন পাচ্ছি। সুতরাং কনভার্স অফ ফার্মাস রিলেটিভ থিওরাম ইজ নট ট্রু। এবার ডেফিনেশনে আসি। দেখো এই রকম যদি রিলেশন হয়, তাহলে বোঝা গেল যে এটা প্রাইম নাও হতে পারে। তাহলে এই রকম টাইপের যে নাম্বার, তার একটা গুরুত্ব আছে, তাকেই আমরা বলবো অ্যাকচুয়ালি সিউডো প্রাইম। দেখো, বা অনেক সময় সিউডো প্রাইম অফ বেস 2 ও বলা হয়। কেন, এই 2 দিয়ে লিখেছি বলে। আচ্ছা, দেখো এই কম্পোজিট নাম্বার n, অবশ্যই n কে কম্পোজিট নাম্বার হতে হবে, কারণ প্রাইমের জন্য তো এটা সবসময় ট্রু হচ্ছে। তাহলে যে কম্পোজিট নাম্বারগুলোর জন্য এইরকম রিলেশন আমরা পাবো, তাহলে তাকেই আমরা বলবো সিউডো প্রাইম। ক্লিয়ার? তাহলে এ কম্পোজিট নাম্বার n such that 2 to the power n congruent to mod n, এরকম রিলেশন যে কম্পোজিট নাম্বারগুলোর জন্য হবে, তাদের আমরা বলবো সিউডো প্রাইম, বা আমরা প্রিসাইজলি তাকে আমরা বলবো সিউডো প্রাইম টু দ্য বেস 2। এবার এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি, যেমন 3 4 1 এটা হচ্ছে একটা সিউডো প্রাইম। অ্যাকচুয়ালি তুমি হচ্ছে চেক করে দেখতে পারো যে এর থেকে ছোট কিন্তু কোনো সিউডো প্রাইম নেই, অর্থাৎ এটাই হচ্ছে সব থেকে ছোট সিউডো প্রাইম। এর থেকে বড় সিউডো প্রাইম আছে, কিন্তু এর থেকে ছোট তুমি সিউডো প্রাইম পাবে না। এবার একটা থিওরামে আসি। থিওরামটা হচ্ছে, আগে দেখো যে n যদি সিউডো প্রাইম হয়, তাহলে 2 to the power n minus 1 is also a pseudo prime। ঠিক আছে, তাহলে n যেহেতু সিউডো প্রাইম, তাহলে অবশ্যই আমরা কি পাবো, n কম্পোজিট পাবো, এবং n এর জন্য আমরা সবসময় কি রিলেশন পাবো, 2 to the power n congruent to mod n, এটা আমরা পাবো। ঠিক আছে, এবার এখান থেকে আমাদের প্রুভ করতে হবে যে 2 to the power n -1 এটাও সিউডো প্রাইম। ওকে, এবার এই রিলেশনের দিকে তাকাও, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, n ডিভাইডস 2 to the power n -2 একে ডিভাইডস করবে। তার মানে হচ্ছে কি, 2 to the power n -2 ইকুয়াল টু n কে ফর সাম ইন্টিজার হবে। এবার সেই 2টাকে এদিকে নিয়ে চলে আসলে এটা আমরা পেয়ে যাচ্ছি। ওকে, এবার হচ্ছে দেখো, এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে কি পাচ্ছি দেখো, 2 to the power n এদিকে -1 আনলাম, মানে 1 এদিকে আনলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে। এবার দুদিকে হচ্ছে 2 পাওয়ার হিসাবে এই দুটো নাম্বার কনসিডার করলাম, তাহলে কি পাচ্ছি, এটা। তাহলে এবার ডান সাইডে হচ্ছে এটা পাচ্ছি। এবার তাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, এইটা পেয়ে গেলাম। ওকে, এবার তার মানে কি পাচ্ছি, 2 ইন্টু, এবার দেখো 2 to the power n কে আমরা 2 to the power n -1 +1 এরকম লিখলাম হোল পাওয়ার কে। ওকে, তাহলে এটা কনগ্রুয়েন্ট টু 2। এবার দেখো এই যে ভিতরের যে নাম্বারটা, এটা 2 to the power n -1 +1, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তাহলে মড 2 to the power n -1 এ 1 ক্লাসের মধ্যে থাকবে এটা। ঠিক আছে, কারণ এটা ইকুয়াল টু কনগ্রুয়েন্ট টু 1 মড 2 to the power n -1, এটা হয়ে যাচ্ছে। তার মানে কি, আমরা এটার পরিবর্তে লিখে দিতে পারি 1, কিন্তু এটা কনগ্রুয়েন্ট দিতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে ফাইনালি আমরা কি পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা পেলাম 2 মড 2 to the power n -1, অর্থাৎ তাহলে 2 to the power n -1 নাম্বারটার জন্য আমরা কিরকম রিলেশন পেয়ে গেলাম, 2 to the power n -1 কনগ্রুয়েন্ট টু মড 2 to the power n -1, অর্থাৎ এইরকম টাইপের আমরা রিলেশন পেয়ে গেলাম। তাহলে এখান থেকে কি আমরা বলে দিতে পারবো যে 2 to the power n -1 ইজ এ সিউডো প্রাইম? বলতে পারবো না। তাহলে আর কি বাকি আছে, যে এই 2 to the power n -1 এই যে নাম্বারটা, এটাই কিন্তু কম্পোজিট হতে হবে, তবে কি আমরা বলতে পারবো এটা সিউডো প্রাইম। ওকে, এবার আসি যে এটা কম্পোজিট হচ্ছে কিনা। আচ্ছা, এবার হচ্ছে দেখো, এটা কম্পোজিট প্রমাণ করার জন্য আমরা কি করছি,
যে এন যেহেতু সিউডো প্রাইম, তাহলে এন কম্পোজিট হয়ে আছে, তাহলে এন কে আমরা ধরে নিলাম আর ইন্টু এস, তাহলে অবশ্যই আর এবং এস এই দুটো গ্রেটার দেন 1 হবে, তাহলে এন ইকুয়াল টু আর এস আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবার তাহলে কি পাচ্ছি দেখো, টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা লিখতে পারি টু টু দি পাওয়ার আর এস মাইনাস ওয়ান। এবার একে কি করলাম, ফ্যাক্টর করে দিলাম এরকম। তাহলে এবার যেই এটা ফ্যাক্টর করে দিলাম, তাহলে আর আর এস দুটোই হচ্ছে গ্রেটার দেন ওয়ান, তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এটাও গ্রেটার দেন ওয়ান পাচ্ছি, আর এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা, এটাও গ্রেটার দেন ওয়ান আমরা পাচ্ছি। তার মানে দুটোই হচ্ছে পজিটিভ ইন্টিজার, যে দুটোই হচ্ছে গ্রেটার দেন ওয়ান। সুতরাং আমরা কি পাচ্ছি এখান থেকে, তাহলে টু টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান অর্থাৎ টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইজ এ কম্পোজিট নাম্বার, কারণ আর মানে এই যে নাম্বারটাকে আমরা দুটো নাম্বারের গুণফল আকারে লেখা যাচ্ছে। সুতরাং এখান থেকে আমরা ফাইনালি আমরা বলে দিতে পারি টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইজ এ সিউডো প্রাইম, যদি এনটা সিউডো প্রাইম হয়। এবার আমরা কার্মিক্যাল নাম্বারে আসি। এবার কার্মিক্যাল একজন ইউএস এর ম্যাথমেটিশিয়ান, দেখো 1879 থেকে 1967। এবার ইনি হচ্ছে এই কার্মিক্যাল নাম্বারসের ডেফিনেশন দিয়েছে। ইনি কি করেছেন, আমরা আগে হচ্ছে যে সিউডো প্রাইমসের জন্য টুর জন্য বলেছি, অর্থাৎ টু টু দি পাওয়ার এন কনগ্রুয়েন্স টু মড এন এর জন্য। এবার এ করেছেন কি, এনটা অবশ্যই কম্পোজিট হতে হবে, যে এন যে কোনো কম্পোজিট নাম্বার সাজ দ্যাট যদি এ টু দি পাওয়ার এন কনগ্রুয়েন্ট এ মড এন হয়, তাহলে এটা এ হচ্ছে যে কোনো ইন্টিজারের জন্য, তাহলে আমরা বলতে পারবো যে এই এনটা কার্মিক্যাল নাম্বার, অর্থাৎ কনভার্স অফ ফার্মার লিটল থিওরাম যে ট্রু হচ্ছে না, অর্থাৎ কিছু কম্পোজিট নাম্বারের ক্ষেত্রে এরকম হয়ে যাচ্ছে ফর অল এর জন্য, তাহলে সেই টাইপের যে কম্পোজিট নাম্বারগুলো তাদেরকে বলা হবে কার্মিক্যাল নাম্বার, সহজ কথা। ওকে, এবার এখানে এক্সাম্পলে আসি। এক্সাম্পলটা দেখো যে 561 ইজ এ কার্মিক্যাল নাম্বার, এটা আমাদের দেখাতে হবে। তার মানে কি, তার মানে যে কোনো ইন্টিজার এর জন্য এ টু দি পাওয়ার 561 কনগ্রুয়েন্ট টু এ মড 561, এটা আমাদের দেখাতে হবে। এবং তার আগে হচ্ছে এই 561 এটা অবশ্যই কম্পোজিট নাম্বার হতে হবে। তাহলে খেয়াল করে দেখো 561 কে আমরা লিখতে পারি 3 ইন্টু 11 ইন্টু 17, এই তিনটে প্রাইমের প্রোডাক্ট আকারে। সুতরাং বোঝাই গেল তাহলে এটা কম্পোজিট নাম্বার। এবার এ যেহেতু যে কোনো ইন্টিজার, এবার হচ্ছে দেখো তাহলে আমাদের দেখাতে হবে এটা এ টু দি পাওয়ার 561 কনগ্রুয়েন্ট এ মড 3 মড 11 এবং মড 17, এটা যদি আমরা প্রুভ করতে পারি, এটা দেখাতে পারি, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এ টু দি পাওয়ার 561 মড এ কনগ্রুয়েন্ট এ মড এদের গুণফল, অর্থাৎ 561 হয়ে যাবে। কেন, কারণ এই 3 17 11 এবং 17 এগুলো হচ্ছে প্রত্যেকে প্রাইম, সুতরাং এগুলো হচ্ছে কো প্রাইমও বটে। তাহলে যেহেতু কো প্রাইম হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি, তাহলে 3 ডিভাইডস এটা মাইনাস এ, সিমিলারলি 11 ডিভাইডস এ টু দি পাওয়ার 561 মাইনাস এ, সিমিলারলি 17 ও ডিভাইডস করবে এ টু দি পাওয়ার 561 মাইনাস এ কে। সুতরাং যেহেতু এগুলো কো প্রাইম, তাহলে এদের গুণফল ডিভাইড করবে। ওকে, ক্লিয়ার। এবার দেখো যদি এ কে 3 ডিভাইডস করে, অথবা এর সঙ্গে যদি একই সঙ্গে যদি আমরা ধরি যে 11 ও ডিভাইডস করছে, 17 ও ডিভাইডস করছে এ কে, তাহলে কি এখান থেকে খুব সহজে এটা ডাইরেক্ট আমরা লিখে ফেলতে পারবো এ টু দি পাওয়ার 561 কনগ্রুয়েন্ট এ মড 3, সিমিলারলি মড 11 এবং মড 17 যদি এ কে ভাগ করি, এটা কিছু বলার নেই, খুব ইজি, কারণ মডিউলাস 2 মানে এ মড 0 মড 3, সিমিলারলি এবার 0 যেহেতু হচ্ছে, তাহলে এ টু দি পাওয়ার 561 করলেও 0 আসবে, সুতরাং সেখান থেকে পেয়ে যাচ্ছি। ওকে, এবার আমরা আসছি যে এ কো প্রাইম টু যদি 3 হয়, তাহলে এবার ফার্মার লিটল থিওরাম ইউজ করব। তাহলে ফার্মার লিটল থিওরাম যদি ইউজ করি, তাহলে এ টু দি পাওয়ার 3 মাইনাস 1 অর্থাৎ এ স্কোয়ার কনগ্রুয়েন্ট 1 মড 3। এবার সেখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে আলটিমেটলি পেয়ে যাব যে এ টু দি পাওয়ার 561 কনগ্রুয়েন্ট এ মড 3। ঠিক আছে, এবার হচ্ছে পরেরটায় যদি 11 যদি আর এ কো প্রাইম হয়, তাহলে কি আবার সেই ফার্মার লিটল থিওরাম ইউজ করব। লিটল থিওরাম ইউজ করার পরে একটু যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে সেখান থেকেও পেয়ে যাব এ টু দি পাওয়ার 561 কনগ্রুয়েন্ট এ মড 11। সিমিলারলি 70 জন্য আবার সেই ফার্মার লিটল থিওরাম ইউজ করলাম, সামান্য একটু ক্যালকুলেশন করলাম,
ক্যালকুলেশন করলে সেখান থেকে আমরা a টু দি পাওয়ার 561 কনকয়েন্ট a mod 17 পেয়ে যাচ্ছি। তাহলে যেই পেয়ে গেলাম তাহলে কি পাচ্ছি, তাহলে এখান থেকে বুঝতে পারছো তাহলে 3 ডিভাইডস 561 মাইনাস a, এখানে হচ্ছে কি 11 ডিভাইডস করবে ওই 5 a টু দি পাওয়ার 561 মাইনাস a কে, এর ক্ষেত্রেও সেই একই। তাহলে যেহেতু এই 3 11 17 কো প্রাইম, তাহলে কি পাবো, এদের গুণফলও ডিভাইডস করবে এটা, অর্থাৎ আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি a টু দি পাওয়ার 561 কনগ্রুয়েন্ট টু a mod 561 ফর এনি ইন্টিজার a। ঠিক আছে, তার মানে কি আমরা পেলাম যে এনটা আগেই 561 কম্পোজিট দেখিয়ে দিয়েছি এবং যে কোনো এর জন্য এইরকম রিলেশন ট্রু হয়, সুতরাং 561 ইজ এ কার্মিক্যাল নাম্বার। এবং মনে রাখতে হবে যে এই 561 এটা হচ্ছে সব থেকে ছোট কার্মিক্যাল নাম্বার, এর থেকে ছোট তুমি কার্মিক্যাল নাম্বার পাবে না, এর থেকে বড় কার্মিক্যাল নাম্বার তুমি পাবে। ঠিক আছে, ওকে। এবার একখানা থিওরামে আসি। থিওরামটা হচ্ছে দেখো যে তিনজন ম্যাথমেটিশিয়ান করেছেন, W.R. আলফোর্ড, অ্যান্ড্রু গ্র্যাভেনলি অ্যান্ড কার্ল পমেরান্স 1992 সালে। থিওরামের স্টেটমেন্টটা দেখো, যদি n একটা স্কোয়ার ফ্রি ইন্টিজার হয় ইজ আইদার প্রাইম অর কার্মিক্যাল নাম্বার হবে। ঠিক আছে, ইফ p-1 ডিভাইডস n-1 ফর এভরি প্রাইম ডিভাইজার p অফ n। অর্থাৎ n একটা স্কোয়ার ফ্রি নাম্বার যদি হয় তাহলে সেটা আইদার প্রাইম হবে অথবা কার্মিক্যাল নাম্বার হবে যদি ওই n এর যে কোনো ডিভাইজার তার থেকে এক কমিয়ে নাও, তাহলে ওই যত ডিভাইজার আছে প্রাইমের জন্য, তাহলে p-1 যদি n-1 কে ডিভাইড করে তাহলে হচ্ছে ওইটা আইদার প্রাইম হবে অথবা কার্মিক্যাল নাম্বার হবে। ওকে, এবার প্রুফে আসি। এবার n যেহেতু স্কোয়ার ফি একখানা হচ্ছে ইন্টিজার আমরা কনসিডার করছি, তাহলে n হচ্ছে p1 p2 এরকম pr এরকম প্রাইমের গুণফল আকারে লিখতে পারি। তাহলে এইগুলো হচ্ছে যেগুলো ডিস্টিংক্ট প্রাইম হবে। এবং তাহলে যেহেতু হচ্ছে আমরা এখানে ধরে নিয়েছি যে প্রত্যেকটা প্রাইম ফ্যাক্টর জন্য p-1 n-1 কে ডিভাইড করবে, তাহলে যেহেতু এখানে এতগুলো প্রাইম নাম্বার আছে p1 থেকে pr, তাহলে pi-1 এটা এগুলো হচ্ছে n-1 কে ডিভাইড করে প্রত্যেকটা i এর জন্য, অর্থাৎ i এর ভ্যালু 1 থেকে r এর জন্য। ক্লিয়ার? ওকে, এবার আমাদের কি দেখাতে হবে, তাহলে a টু দি পাওয়ার n কনগ্রুয়েন্ট a mod p যদি আমরা দেখাতে পারি প্রত্যেকটা i এর জন্য, তাহলে কি পাবো, তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারবো তাহলে প্রাইম প্রত্যেকটা প্রাইম যেহেতু এগুলো হচ্ছে আবার প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কো প্রাইম হবে, তাহলে এইরকম রিলেশন পাচ্ছি মানে কি, আর অলরেডি এনটা কম্পোজিট, তাহলে যেহেতু পাচ্ছি তাহলে এখান থেকে কি পাবো যে তাহলে এদের প্রোডাক্টটা অর্থাৎ এনটা ডিভাইডস করবে a টু দি পাওয়ার n মাইনাস a কে, অর্থাৎ a টু দি পাওয়ার n কনগ্রুয়েন্ট a mod n এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, তার মানে এটা যেই পেয়ে গেলাম, যেহেতু হচ্ছে এনটা কম্পোজিট আমরা এখানে ধরছি, তার মানে কি এটা কার্মিক্যাল নাম্বার হয়ে যাবে। আর প্রাইমের জন্য তো অলরেডি জানি এরকম রিলেশন ট্রু হয়, a টু দি পাওয়ার n কনগ্রুয়েন্ট a mod n, এটা আমরা ফার্মাস লিটল থিওরাম থেকে পেয়েছি। ওকে, এবার হচ্ছে দেখো এখানে বোঝা যাচ্ছে স্পষ্ট যে যদি প্রত্যেকটা মানে ইফ a ইজ ডিভিজিবল বাই pi হয় তাহলে হচ্ছে বলার কিছু নেই, কারণ এটা আর প্রুভ করার কোনো মানেই হয় না, কারণ a কে যদি ডিভাইড করে তাহলে এটা হয়ে বসে আছে, সুতরাং এটা নিয়ে আমাদের ভাবার আর কোনো প্রয়োজন নেই, কারণ a কে ডিভাইড করছে যখন তাহলে a টু দি পাওয়ার n কনগ্রুয়েন্ট 0 mod pi হবে, সিমিলারলি a কনগ্রুয়েন্ট টু 0 mod pi হবে, তার মানে সেখান থেকে আলটিমেটলি আমরা এটা পেয়ে গেলাম। ওকে, এবার হচ্ছে যদি ai কো প্রাইম টু pi হয় তাহলে কি হবে, তাহলে আমরা ফার্মার্স লিটল থিওরাম ইউজ করলে a টু দি পাওয়ার pi-1 কনগ্রুয়েন্ট টু 1 mod pi। ওকে, এবার হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখো, প্রত্যেকটা pi-1 এটা হচ্ছে n-1 কে ডিভাইড করে। ওকে, তাহলে এটা যদি আমরা ইউজ করি তাহলে আলটিমেটলি এখান থেকে বলতে পারি a টু দি পাওয়ার n-1 কনগ্রুয়েন্ট 1 mod p-1, কারণ এটা যেহেতু ডিভাইড করছে তার মানে দুদিকে হচ্ছে এর উপরে যে অর্থাৎ pi-1 n-1 কে ডিভাইড করলে যে ভাগশেষটা হচ্ছে ভাগফলটা হচ্ছে, ঠিক আছে, তাকে হচ্ছে দুদিকে পাওয়ার চাপিয়ে দাও তাহলে এটা চলে আসবে। ওকে, ঠিক আছে, তাহলে এখান থেকে a দিয়ে যদি গুণ করে দিই তাহলে কি পাচ্ছি a টু দি পাওয়ার n কনগ্রুয়েন্ট a mod pi। ঠিক আছে, প্রত্যেকটা এর জন্য, তাহলে প্রত্যেকটা এর জন্য যেই এটা হচ্ছে তাহলে এখান থেকে বলতে পারি a টু দি পাওয়ার n কনগ্রুয়েন্ট a mod তাদের প্রোডাক্ট, সুতরাং mod n এর সঙ্গে মানে a টু দি পাওয়ার n কনগ্রুয়েন্ট a mod n আমরা হচ্ছে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, সুতরাং আমরা কি প্রমাণ করতে পারলাম যে
এনটা কার্মিক্যাল নাম্বার। আচ্ছা, অলরেডি এটার জন্য আমরা 561 এর জন্য দেখেছি এটা কার্মিক্যাল নাম্বার হয়। তাহলে এর ক্ষেত্রে যদি এই থিওরামটা ইউজ করি তাহলে দেখো এর হচ্ছে ডিভাইজার ছিল, প্রাইম ডিভাইজার কি কি ছিল, 3, 11 আর হচ্ছে 17। এবার হচ্ছে কি, তাহলে 3 - 1, 11 - 1 আর 17 মাইনাস যদি 1 করি তাহলে এই তিনটে দেখো এই 561 - 1 অর্থাৎ 560 কে কিন্তু ভাগ করছে। এবং এটা আমরা তো অলরেডি দেখেছি যে এটা হচ্ছে লিস্ট কার্মিক্যাল নাম্বার। এবার কিছু আমি প্রবলেম দিলাম, এই প্রবলেমগুলো অবশ্যই সলভ করো, কারণ প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট। যে থিওরিগুলো আমরা পড়লাম সেগুলো যেমন বুঝতে সাহায্য করবে, সিমিলারলি পরীক্ষার জন্যও কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ধৈর্য ধরে কিন্তু সলভ করার চেষ্টা করো। নেক্সট লেকচারে আমরা নাম্বার থিওরিটিক ফাংশন, দ্য সাম অ্যান্ড নাম্বার অফ ডিভাইজার্স এটা পড়বো এবং এর কিছু প্রবলেমস আমরা দেখব।